मैं তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার আজে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ যোজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব যোজনায় হৃদয়ে। সৌন্দর্য এবং মেধা এই দুটো যখন এক হয়ে যায় তখন আমরা তাকে বলি গ্ল্যামার। আমার আজকে রূপান্তরে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন গ্ল্যামারাস নারীকে। তিনি বাংলাদেশের একজন কর্পোরেট ব্যক্তিত্ব, তার সাথে মিডিয়া ব্যক্তিত্ব বললে ভুল হবে না, কারণ দুটোই কিন্তু মিলেমিশে আছে। আপনারা সবাই তাকে চেনেন। আমার আজকের অতিথি গ্ল্যামারাস স্টানিং রুবাবা দৌলা। রুবাবা, আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমাদের কিন্তু অনেক দিনের প্ল্যান তোমাকে নিয়ে প্রোগ্রাম করব, তুমি তো যা ব্যস্ত সময় দিতে পারো না। আমি খুবই খুশি হয়েছি যে আমাকে এখানে ইনভাইট করেছেন আর আপনার সাথে বসে আলাপ করব, এটাতেই আমার মজা লাগছে। আসলে আমরা তো শৈশবটাকে একটা গোল্ডেন টাইম মনে করি। হ্যাঁ, তো তোমার ছোটবেলাটা কেমন ছিল? মানে কি রকম ছিল মনে পড়ে না এখন? বাবা মার সাথে বেশি মনে পড়ে আসলে। একটু বলো না দর্শকদেরকে। ছোটকালের যে মেমোরিটা সেটা হলো যে আমার আব্বা আম্মার সাথে আমরা সব সময় করতাম কি বিকাল মানে উইকেন্ড হলে আমাদেরকে নিয়ে যেত বাইরে খাওয়াতে। তখন শুধু চাইনিজ রেস্টুরেন্টস ছিল আগে। হ্যাঁ, তো তখন আব্বু সবসময় চাইনিজ খাওয়াতে নিয়ে যাবে, আমাদের সব 3 ভাই বোন মিলে যেতাম। আর তাছাড়া আমাদের বাসায় অনেক ধরনের আপনার ইয়ে ছিল, বিভিন্ন টাইপের অ্যানিমালস ছিল। হ্যাঁ, গরু, ছাগল, হাঁস, মুরগি, খরগোশ, তারপরে ডগস তো আছেই। হ্যাঁ, এগুলো পালতে? হ্যাঁ, আমাদের বাসায় ছিল, তো এগুলা পালতাম। আমি তো কুকুর দেখলেই ভয় পাই। হ্যাঁ, আমার গরুর নাম ছিল টিনটিন। টিনটিন, আচ্ছা। আর 3টা কুকুর ছিল, তো ওরা সবসময় খেলতো, ওই গরুর বাছুরের সাথে সবসময় খেলতো। তো এইগুলা হচ্ছে আমার ছোটকালের ইয়ে। তাছাড়া আমি খুব আউটডোরের গেমস খুব পছন্দ করতাম। সারাক্ষণ ওই আপনার বাইকে করে ঘুরতাম আর আপনার গাছে উঠতাম। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিটলি। তো এগুলাই মনে পড়ে। আর ভাই বোনদের সাথে আমার ভাই হচ্ছে ইমিডিয়েটলি আমার থেকে বড়, আমি সবচেয়ে ছোট, ও আমার থেকে 4 বছরের বড়। তারপর আমার বোন, ও 7 বছরের বড়। এমনিতে 3 ভাই বোনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার বোন আর আমার ভাই যখন ঝগড়া করতো, ওরা আমার যত পুতুল আর খেলনা ওগুলো চুরাচুরি করতো। তো ওগুলো নিয়ে আমার কান্নাকাটি হতো। তো এইগুলো হলো আমার ছোটকালের গল্প। আর তাছাড়া আমরা এমনি ফ্যামিলিতে খুব ক্লোজ নেট ফ্যামিলি থাকে না, যে চাচারা মামারা সব একসাথে। তো আমার চাচাতো বোনদের সাথে আমার খুব ক্লোজ একটা রিলেশনশিপ আছে। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে থেকেছি অনেক সময়, ফার্স্ট কাজিনদের সাথে। হ্যাঁ, তো যার জন্য এখনো আমরা সমবয়সী, আমাদের বিয়েও একসাথে হয়েছে, আমাদের বাচ্চাও একসাথে হয়েছে। আর এখন আমরা একসাথেই থাকি বলতে গেলে সবসময়। আমাদের বাচ্চারাও এখন একসাথে বড় হয়ে একই এজের হয়ে গেছে। তুমি খুব এনজয় করো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার আর আসলে ওই বাইরে অত মেলামেশা করতে হয় না। আমি থাকে না ফ্যামিলির মধ্যে আসলে অনেক ক্লোজ ফ্রেন্ডশিপ আছে আমার সিস্টারসদের সাথে, ব্রাদার্সদের সাথে। আচ্ছা, আমি জানি যে তোমার আম্মা, হ্যাঁ, উনি একটা ডিসেবল স্কুলে আছেন, প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন। এটা কি উনি নিজে থেকেই পছন্দ করেছেন? হ্যাঁ, আম্মু আসলে আমার যখন বিয়ে হয়, ওনার 3 ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে শি কমপ্লিটেড হার মাস্টার্স, বিএড এমএড করেছে, আবার ইংলিশে মাস্টার্স করেছে, আবার ফিলসফিতে মাস্টার্স করেছে। সো শি ইজ লাইক দ্যাট, যে খুব ডেডিকেটেড আসলে কাজে। এবং তারপরে বিএড এমএড করার পরে এডুকেশন সাইডে উনি স্কলাস্টিকায় ছিল অনেকদিন। তারপরে উনি বিউটিফুল মাইন্ড বলে যে একটা স্কুল আছে স্পেশাল চিলড্রেন, হ্যাঁ, ওখানে উনি আছেন ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন। আর স্পেশাল অলিম্পিক যেটা হয় সেইটার যে একটা অ্যাসোসিয়েশন আছে, সেখানে শি ইজ অলসো, উনিও জড়িত স্পোর্টসের সাথে। কিন্তু তোমার বাবা তো আর্মিতে ছিলেন। জি, আব্বু আর্মিতে ছিলেন। উনি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে তারপর রিটায়ার করেন 88-এ। আচ্ছা। তো আব্বু অসম্ভব স্ট্রিক্ট একজন ছিলেন আর কি, আর্মিতে যেটা হয়। অ্যান্ড অসম্ভব ভয় পেতাম আমরা, মানে এখনো আমরা যখন বাসায় ঢুকি এই বয়সেও
তো আগে দারোয়ানকে জিজ্ঞেস করি যে আব্বুর মুডটা কেমন আজকে, যদি ভালো হয় তাহলে ঢুকবো, খারাপ হলে উই আর নট গেটিং মানে একটু ডিসটেন্স আছে আর কি বাবার মানে সাথে। আই এম ভেরি ক্লোজ টু মাই ফাদার, এবং আব্বুর সাথে আমি আসলে অনেক কথা আলাপ আলোচনা করি, আবার এট দ্য সেম টাইম ওই ছোটকালের যে ভয়টা থাকে না ওইটা এখনো আছে আর কি। তুমি সিদ্ধান্তটা কেন নিলে যে আমি কর্পোরেট লাইফে ঢুকবো? তুমি তো গান করতে। আব্বু একটা বলেছিল যে মা তুমি একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে ইফ ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড ইউ গেট ম্যারিড, বাট মেক শিওর যে তুমি যাতে কাজ করবা, সবসময় নিজের পায়ে দাঁড়াতে হবে তোমার। সো এটা ইনগ্রেন ছিল ইয়েতে। কিন্তু যেটা হলো আমি যখন ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে তখনই আমার বিয়ে হয়ে যায় আসলে, হ্যাঁ। এবং তারপরে আই কমপ্লিটেড আমার গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম বিয়ের পর। হ্যাঁ বিয়ের পর, হ্যাঁ যেটা অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তাই মনে হয়। এবং আমি এমবিএ কমপ্লিট করার পরপরই আপনার তখন গ্রামীণে বোধহয় দে ওয়ার লুকিং ফর মার্কেটিং অফিসার, সেলস অফিসার এরকম একটা আসছিল। তো আমার আব্বা আমাকে এসে বলল যেরকম তোর রেজুমেটা আমি পাঠিয়ে দিয়েছি, অলরেডি পাঠিয়ে দিয়েছি, উনি দিয়েছেন, আমি পাঠিয়ে দিয়েছি, এই দিন হচ্ছে তোমার ইন্টারভিউ। আচ্ছা, আমি তো তখন টেলিকম নিয়ে কিছুই জানি না, হ্যাঁ। তো আমি একটু সার্চ টাচ করলাম যে আচ্ছা কি ইন্টারনেটে যে কি মানে ব্যাপার এটা, তারপর বুঝলাম যে টেলিকমটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি আছে, স্কোপ আছে, স্পেশালি আমাদের দেশের জন্য। আর তখন তো কমিউনিকেশন বলতে একমাত্র সিটিসেল ছিল, যেটা অনেক মানে লাক্সারি হিসাবে দেখা হতো না, 35 টাকা করেছিল বোধহয় পার মিনিট কল রেট এন্ড অল দ্যাট। তাহলে আমি আচ্ছা ঠিক আছে, মার্কেটিংয়ে যেহেতু আমি পড়েছি, আমি বুঝতেও চেয়েছিলাম কনজিউমার ইনসাইটস এন্ড ওগুলা। তারপর ইন্টারভিউতে গেলাম, সেখানে মার্কেটিং অফিসার হিসাবে জয়েন করলাম। আমরা সব মিলিয়ে বোধহয় তখন ছিল গ্রামীণফোনে 100 জনের মতো এমপ্লয়িজ আর সামথিং। আর খুব ক্লোজলি আমরা কাজ করতাম, সেলসে যারা থাকতো, টেকনিক্যালি যারা থাকতো, এরকম। এবং ওই সময়তেই আমি আবার কনসিভ করি। তো জয়েন করার ঠিক সময় যখন আমি বুঝলাম যে আই এম গোইং টু বি এ মাদার, তখন আমার একটা বিরাট ডিসিশন নিতে হলো যে আমি কি জয়েন করব নাকি আমি আগে আমার ইউনো দেখি যে 9 মান্থস পরে হয়তো আইল জয়েন। তো পরে আমি চিন্তা করলাম যে না, আইল গেট বিজি, আমি কাজটা শুরু করে দিই বিকজ আই হ্যাভ গট দ্য জব। তারপরে আমি কাজটা শুরু করলাম, এবং আমার মনে আছে যে পুরা 9 মান্থস পর্যন্ত কাজ করে আমি 3 মাসের ছুটি নিয়েছিলাম আমার বাচ্চা হওয়ার পরে। তারপরে ওই বাসায় যে বাচ্চাকে ফিড করে আসতাম, এইভাবে আর কি চালাতাম আর কি জিনিসটা। তুমি তো কাজটা চালিয়ে গেছো, কাজটা জি চালিয়ে গেছি, থেমে তো থাকুনি, না বাচ্চা মানুষ করেছো। জি, আর তখন তো খুব ডিমান্ডিং জব ছিল, মানে আমরা যে যেতাম সেই 7টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত এরকম হয়ে যেত। তো মাঝখানে আমি করতাম কি, দুপুরে যেতাম, আবার বিকালে একটু দেখে আবার চলে আসতাম, অনেক সময় বাচ্চাকে নিয়ে আসতাম অফিসে। আচ্ছা, সেটা খুব ভালো ছিল, আমাদের এনভায়রনমেন্টটা তো ভালো ছিল, আমার যারা সুপারভাইজার্স ছিলেন ওনারা খুবই সাপোর্টিভ ছিলেন। তো এই 6টা 7টার মধ্যে আমার বাচ্চা আমার সাথে থাকতো আর কি, অফিসে ঘোরাঘুরি করতাম, আমি কাজ করতাম, এইভাবে আর কি আসলে। তারপর তুমি গ্রামীণ থেকে যখন এয়ারটেলে চলে গেলে, সুইচ করলে আর কি, তো সেখানকার পরিবেশটা কেমন লাগলো? তো এত বছর 12 বছর গ্রামীণে থাকার পর আর ফার্স্ট জব হওয়ার পরে আমি খুব ভয় ছিলাম যে কেমন হবে, নতুন একটা ইনস্টিটিউশন এয়ারটেল, সেখানে আমি জয়েন করছি। বা যেহেতু টেলকোতেই ছিল, টেলিকমে যেটা হয় কি সবাই চেনা থাকে মোরালেস, কারোর সাথে আপনি কাজ করেছেন আগে, হ্যাঁ চেনেন, কাজগুলো একই ধরনের, কাজগুলোও একই ধরনের। তো আমি যখন এয়ারটেলে জয়েন করলাম, এত রিসেপটিভ ছিল আমার তখন যে সিও ছিলেন ক্রিস্টবে, এটার আমার যারা কলিগসরা ছিলেন খুবই সাপোর্টিভ ছিল। অ্যান্ড 2010-এ আমি জয়েন করলাম, আর তারপরে তো এখন প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে আমার এয়ারটেলে। এক্সপিরিয়েন্স বেড়েছে, আই হ্যাভ লার্নড আ লট। ওনরা অসম্ভব গ্র্যানুলার লেভেলে যায়, তো আমি কি করে মানে একদম স্ক্র্যাচ থেকে কিভাবে শুরু করতে হয় কোনো কিছু, এবং অ্যানালিসিস, ডিফারেন্ট টাইপস অফ পারমুটেশন কম্বিনেশন এগুলো করেন আর কি। তো এইটা আমি খুব ভালো মতো শিখেছি এখানে। আর আমি যেহেতু এখন সার্ভিস এক্সপিরিয়েন্সটা দেখছি, কনজিউমার এক্সপিরিয়েন্স, তো এটা আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। জীবনের হাইলাইটসগুলো বলো, তোমার জীবনে অ্যাটলিস্ট 5টা হাইলাইটস। তো আমার ছেলে যখন জন্ম নেয় তখন সেটা একটা হাইলাইট অফ মাই লাইফ। গ্রামীণে একটা পর্যায়ে এসে যখন আমি দেখলাম যে অনেক অনেক মেয়েরা তখন আসতো এবং ওরা চেত যে টেলিকমে আসুক, হ্যাঁ। তো এটা দেখে আমার খুব ভাল লাগতো যে অ্যাটলিস্ট একটা থাকে না যে একটা পাথওয়ে করে দেয়া, না যে অন্যরাও এখন চাচ্ছে টেলিকমে আসতে, অ্যান্ড ইট ডাজন্ট হ্যাভ টু বি জাস্ট কন্ট্যাক্ট সেন্টারে কাজ করা, অনেক ধরনের আসলে স্কোপ বেড়েছে, সেটাই। তো সেটা আমার একটা হাইলাইট বলবো যে আমি বুঝতে শিখলাম। এখন আমি আবার চিন্তা করছি যে আমি তো অনেক দিন কর্পোরেট লাইফে থাকলাম, এখন চিন্তা করছি কি করা যায়, নেক্সট স্টেপটা কি। হ্যাঁ, হয় কি একটা
মোনোটনি চলে আসে অনেক সময়, তাই না? সো যার জন্য আমি কাজের সাথে সাথে অনেক এক্সট্রা কারিকুলাম অনেক অ্যাক্টিভিটিস করি যাতে করে নিজেকে বিজি রাখা যায়, ব্যস্ত থাকো। এবং সেটাতে হয় কি, একটা হলো যে ইউ ফিল গুড দ্যাট ইউ আর এবল টু ডু সামথিং, আরেকটা হলো যে নিজের অনেক কিছুর ব্যাপারে আমার পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু আমি শিখেছি, ডিফারেন্ট টাইপস অফ পিপলদের সাথে মিশে অনেক কিছু আসলে বুঝতে পেরেছি, যেটা মনে হয় যে বিয়ন্ড এই কর্পোরেট লাইফ যে আরো কত বিউটিফুল লাইফ আছে, আরো কত কিছু শেখার আছে। এটা একটা বিরাট জিনিস যেটা আমি মনে হয় যে এখন এই স্টেজে এসে লাইফে আমি বুঝতে পারছি। তো কর্পোরেট লাইফে তোমার কি মানে কোনো সামাজিক প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? আমি বলবো আমি আসলে ওই দিক থেকে বেশ লাকি ছিলাম, কারণ যে যে অর্গানাইজেশনে আমি কাজ করেছি এখন পর্যন্ত আমি ওই ডিসক্রিমিনেশন বা এগুলো আমি ফেস করিনি। হ্যাঁ, তুমি যে পদে ছিলে মানে ওখানে ওই পর্যন্ত, বাট ওখানে যেরকম আমার তো উঠতে হয়েছে, নিচে থেকে আমার উঠতে হয়েছে, করতে হয়েছে, সো এখানে সাপোর্টটা আমি পেয়েছিলাম। এটা আমার সাবঅর্ডিনেট বলেন, আমার কন্টেম্পোরারি যারা কলিগস ছিল তারা, সুপারভাইজার, সবার থেকে। তবে কিছু কিছু জায়গায় তো অবশ্যই আমি ওটা ফেস করেছি। আমি বেশ কিছু ইন্টারভিউতে এটা বলেছি আগে যে বাইরে থেকে যারা দেখে তারা শুধু হয়তো গ্ল্যামারটাই দেখে, হয়তো পাবলিসিটিটাই দেখে, বাট ওরা কিন্তু বুঝে না যে ভিতরে কত বাধার ভিতর দিয়ে যেতে হয়। অবশ্যই একটা পর্যায়ে আমার ছেলে যখন 2 বছর বয়স, তখন একটা সিরিয়াস ওর আই কন্ডিশন, এটা আমি জানতে পারলাম। হ্যাঁ, তো জেনে তখন আমার মনে হচ্ছে যে আমি চাকরি ছেড়ে আমার বাচ্চার সাথেই থাকি। তো তখন আমি এই যে ম্যানেজ করা, যে ওয়ার্ক প্লাস আমার বাচ্চাকে দেখা, সেই মানসিক অবস্থাটা, ওইটাকে যে পার হয়ে আসা, তো এগুলো তো আসলে বাইরের মানুষরা ঠিক বুঝে না, কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ফিল করতে পারে না সেটাই। এবং ইভেন আমার 13 বছরের সংসার করে কিন্তু তারপরে আমি এখন সিঙ্গেল মাদার। হ্যাঁ, এটাও কিন্তু একটা কি বলবো, একটা সিচুয়েশন যেটার মাঝখান থেকে আমার বের হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, ওটা ফেস করতে হয়েছে। তো হ্যাঁ, সো এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ। এই প্রত্যেকটা বাধার সময় আমি চিন্তা করেছি যে আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ওভারকাম ইট, তাই না? এবং করতে পেরেছি মাশাআল্লাহ। এবং যেটা হয় কি যে আল্লাহর উপর বিশ্বাসটা রাখা, আর ওনাকে ছাড়া তো আর কারোর কাছে চাওয়ার কিছু নাই, তাই না? তো সেটা করে আসলে মনে হয় যে সবসময় বাধাগুলা থেকে উঠে আসতে পেরেছি, এবং আশা করি সামনে যদি এরকম কোনো সিচুয়েশন আসে ওটাও মোকাবেলা করা যাবে। সোসাইটিটাকে কিভাবে, কি চোখে দেখো এখন, কি চাও সোসাইটির কাছে, যে কিরকম হওয়া উচিত সমাজটা? এখনো কিন্তু অনেক পরিবর্তন হয়নি। এখনো দেখবে যে পত্রিকা খুললে প্রতিদিনই দেখবে নারী নির্যাতনের খবর বা অনেক রকম নারী নির্যাতন। একটা তো আগে আমরা শুনতাম যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা ছিল, এখন তো মানে মেন্টাল টর্চার আসছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আসছে, সাইবার ক্রাইম বেড়ে গেছে অনেক নারীদের নিয়ে, তাই না? মানে অনেক ভাবে কিন্তু নারী নির্যাতনটা হচ্ছে। হ্যাঁ, এবং সবচেয়ে স্কেরি পার্ট হলো যে এখানে এখন পর্যন্ত অনেক নারীরা কিন্তু সামনে এগিয়ে এসে বলছে না এটা, হয়তো দে আর প্রোটেক্টিং দেয়ার ওন ফ্যামিলি। হ্যাঁ, হয়তো আশেপাশে নিজের মানুষরাই হয়তো সেই নির্যাতনটা করছে, নট নেসেসারিলি যে বাইরের কেউ করছে। তো এইভাবে ওনাদেরকে মানে যাতে উই শুড হিয়ার দেয়ার ভয়েস, ওরা যাতে সামনে এসে বলতে পারে, কিন্তু বললে তাদেরকে তো প্রোটেকশনটা দেওয়া দরকার, দিতে হবে। সেটাই তো সোসাইটি যাতে ওই ধরনের যে টলারেন্স লেভেলটা বাড়াতে হবে। আমাদের যে সমাজে যারা আছে আমরা খুব ইজিলি একজনকে জাজ করি উইদাউট নোয়িং যে ওই মানুষটা কিসের মধ্যে দিয়ে গেছে, তাই না? তো যার জন্য একটা কারো যদি প্রবলেমও হয় বলবো ভাই ওটা ঝামেলা জিনিস, ওইদিকে যাব না, বাট হেল্পিং যে অ্যাটিটিউডটা এটা থাকতে হবে। তারপর মনে হয় এখন অনেক কথাবার্তা হচ্ছে, আমরা মহিলারা যারা যেখানে আছি আমরা চাচ্ছি যাতে এই জিনিসটা আরো হাইলাইটেড হয়, এটা সামনে আসে, ওরা যাতে ওই কনফিডেন্সটা পায়, ওই সাহসটা পায়, যাতে সামনে এসে বলতে পারে। আমার মনে হয় এটাই ওনাদেরকে আরো এনকারেজ করতে হবে, ওই প্রোটেকশনটাও দিতে হবে, সেফটি যেটা ফ্যাক্টর সেটা, এবং লিগ্যাল যে মানে কনস্টিটিউশনে যেসব চেঞ্জেস আনা উচিত বা যেসব আপনার ক্লজেস আছে যেখানে চেঞ্জেস আনা উচিত নারী নির্যাতনের জন্য, এখন অনেক অবশ্য খুবই স্ট্রিক্ট, মানে একটা পরিবর্তন অনেক দরকার, তাই না? যাতে করে আমাদের নাই থাকে সমাজে, এটা থাকবেই। যেটা আমি বলি যে এখনো যদি একটা বাচ্চা জন্ম নেয়, আমি তো বলতে পারবো না যে তোমার এগেইনস্টে ডিসক্রিমিনেশন হবে না। আমি কিন্তু এখনো বলতে পারবো না, এটা তো কেউ বলতে পারে না। তারপর এই বছর 2016-তে যেটা ইন্টারন্যাশনাল ওমেন ডে যে থিমটা, সেটা হচ্ছে দ্য প্লেজ ফর প্যারিটি। এটা হচ্ছে যে তোমার সম অধিকার, যেটা ছেলে মেয়েতে, এটাও যদি হয় সোশ্যালি হোক, এটা ইকোনমিক্যালি বাংলাদেশে হলে, এটাও কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিবে। অ্যাবসলিউটলি, এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলবো যে আমার মনে হয় এখন আমরা যে যুগে বাস করছি না, এই জেনারেশনের মেয়েদের কিন্তু আমরা এখনো সারাক্ষণ বলি যে উই আর ফাইটিং এগেইনস্ট ডিসক্রিমিনেশন, আমরা এখনো মাইন্ডে ওইটা বিলিভ করছি।
আমরা ওইটা থেকে বের হয়ে আসতে হবে। উই আর নট ফাইটিং এগেইনস্ট সামথিং, উই আর ফাইটিং ফর আওয়ার রাইটস। হ্যাঁ, তো আমাদের ওই রাইটটাকে যাতে আমরা এস্টাবলিশ করতে পারি ওইভাবে করে নিজেদেরকেই সেটা পুশ করতে হবে। ওই সারাক্ষণ যদি মনে করি যে আমরা এখনো আন্ডার প্রিভিলেজ আছি, আমরা এখনো বাধার মধ্যে আছি, আমাদের ওই মেন্টালিটিটা যেরকম, মাইন্ডসেটটা ওভাবেই করে হয়তো জিনিসগুলাও ওরকম করেই ওয়ার্ক করে। বাট আমরা যদি ওই ফিয়ারটাকে মাথা থেকে দূর করে ফেলি, আমরা যদি মনে করি যে না দিস নো লিমিটেশন ফর মি, তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তুমি তো গান করো, হ্যাঁ গান করো এবং তোমার পরিবারে গান আছে, গানের ব্যাকগ্রাউন্ড আছে, তো এই গানটাকে তুমি একেবারে বুকের ভেতর থেকে কতটুকু ফিল করো? কিন্তু গানে তো তুমি আসলে না। গানে আসিনি আসলে। আমি মনে করি যে আমার এখনো ওই লেভেলে আমি যাইনি যে আমি সবার সামনে পারফর্ম করব, যদিও আমি খুব পছন্দ করি গান গেতে, গান শুনতেও খুব পছন্দ করি। আর আমার মনে হয় আমার যখনই জীবনের বিভিন্ন সিচুয়েশনে আসি, তখন না আমার বিভিন্ন ধরনের গান শুনে আমি নিজেকে আসলে ওভাবে করে কি বলবো স্ট্রেসটা রিলিজ করি। যেরকম দুঃখের সময় আমি হয়তো দুঃখের গানটা শুনছি, তখন আই ওয়ান্ট টু ফিল রিয়েলি গুড। তখন আমি ওই যে সিলিন ডিওলের আই এম অ্যালাইভ একটা গান আছে না, সকালে একদম ফুল ব্লাস্টে ওটা শুনতে থাকি। তারপর রবীন্দ্রসঙ্গীত শুনি যখন একটু রোমান্টিক লাগে, ইউনো। সো এই যে বিভিন্ন মুডের সাথে, বিভিন্ন সিচুয়েশনের সাথে গানগুলো আসলে মিশে আছে। আর যেহেতু ফ্যামিলিতে আমরা সবসময় একসাথে হলেই গান বাজনা হতে থাকে, তখন নিজেরা ভাই বোনরা, চাচা ফুপুরা, আমরা সব একসাথে আর কি গান করি। তোমার একটা প্রিয় গান আছে আমি জানি, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, তুমি একটু শোনাও আমাদেরকে। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। হায় মাটির দেহ খাইলো ঘুনে, দেখলো না তো কে, সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ, আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়া সবাই বলে শোনার সময় নাই, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই গ্ল্যামার কন্যাকে? আমাদের আজকের রূপান্তরকে সমৃদ্ধ করে ফেললো রুবাবা দৌলা। ওর সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, সময় কাটালাম, দারুণ একটা সময় কাটলো, একটু গানও শুনলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এক্ষুনি ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433 ঢাকা 1000। আমি আগামী সপ্তাহে এই দিন এই মুহূর্তে আবার চলে আসব আপনাদের অন্য কোনো প্রিয় মুখ নিয়ে। ততদিন পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। রুবাবা, তুমি অনেক ভালো থাকবে এবং তুমি আরও এগিয়ে যাও, আরও সুন্দর করে গান করো এবং আমরা যেন তোমাকে গানে পাই, এই শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো আমার চেনা পলক, তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা না কমে ফিরে না যাও, সঙ্গে করে না